নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। WBCS মেন্স যে পরীক্ষা হতে চলেছে তার জন্য আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল ক্লাস প্রত্যেক দিন করছি, সেরকমই আরেকটা ক্লাস আপনাদের জন্য আজকে রইল। মোস্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের বেস্ট কোয়েশ্চেনই থাকবে, 2023-এর শেষ ভাগ এবং 2024-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি, হু ইজ দি অথর অফ দ্য বুক ব্রেকিং দ্য মোল্ড রি-ইম্যাজিনিং ইন্ডিয়াজ ইকোনমিক ফিউচার? ব্রেকিং দ্য মোল্ড এই বইটার লেখককে? সঠিক উত্তর হবে অপশন সি, রঘুরাম রাজন। হয়তো অনেকেই উত্তরটা পারলেন। এখানে আরও একজন আছেন, অ্যান্ড রোহিত লাম্বা, কো অথর। ঠিক আছে, দুজনে মিলে বইটা লিখেছেন। রঘুরাম রাজন কে? রঘুরাম রাজন হচ্ছে আমাদের ফর্মার গভর্নর অফ RBI, তাই তো? আশা করি মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখছি, who has received the Dada Saheb Phalke Lifetime Achievement Award of 2021, যেটা 2023-এ দেওয়া হয়েছিল। ঠিক আছে, পুরস্কারটি 2021-এ, কিন্তু দেওয়া হয় 2023-এ। এটা কে পেয়েছেন? ওয়াহিদা রহমান, আশা পারেখ, নানা পাটেকর না দিলীপ কুমার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওয়াহিদা রহমান। ঠিক আছে, আর একটা জিনিস, প্রথম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন সর্বপ্রথম? সেটা ছিলেন দেবিকা রানী, বহু পুরনো একজন অ্যাক্ট্রেস। ঠিক আছে, আর দাদা সাহেব ফালকে কি কিন্তু এখানে জাস্ট একটা অ্যাডেড ইনফরমেশন, দাদা সাহেব ফালকে কি কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা বা ভারতীয় চলচ্চিত্রের জনকও বলা হয়। তাকে উৎসর্গ করেই, তার স্মৃতিতেই এই পুরস্কার দান করা হয়। পরের প্রশ্ন, who has been appointed as the permanent member and Indian ambassador to the UN in Geneva? ইউনাইটেড নেশনসের পার্মানেন্ট মেম্বার আর মানে কোন ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে নিযুক্ত করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরিন্দম বাগচি। কিছু কানেক্টেড স্ট্যাটিক জিকে একটু রিভিশন করে নেওয়া যাক। ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স কোথায় আছে? ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স হলো ইউএসের নিউ ইয়র্কে, তাই তো? ইউএসের নিউ ইয়র্কে হলো ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স। আর কত সালে ফাউন্ডেড হয়? ফাউন্ডেড ইন 1945, 1945 সালের। আর প্রেজেন্ট সেক্রেটারি জেনারেল কে আছেন? প্রেজেন্ট সেক্রেটারি জেনারেল ইউনাইটেড নেশনের কে আছেন? অ্যান্টোনিও গুন্টেরাস, তাই তো? চটপট আমরা একবার ইউএন বা ইউনাইটেড নেশনস, জাতিসংঘের যে স্ট্যাটিক জিকে হয় সেগুলো রিভিশন করে নিলাম। পরের প্রশ্ন, হু লঞ্চড ডিজি কবচ প্রোগ্রাম টু ফাইট ফিনান্সিয়াল ফ্রডস ইন ইন্ডিয়া? ডিজি কবচ প্রোগ্রাম কে লঞ্চ করেছে টু ফাইট ফিনান্সিয়াল ফ্রডস ইন ইন্ডিয়া? মানে কোন সংস্থা লঞ্চ করেছে? অপশনস দেখে নিচ্ছি। আর্থিক জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার জন্য মাইক্রোসফট, মাস্টার কার্ড, গুগল না উইপ্রো? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুগল। ডিজি কবচ তাহলে গুগল লঞ্চ করেছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ টেকেন ওথ অ্যাজ দ্য প্রোটেম স্পিকার অফ দি 18th লোকসভা? আমাদের কয়েক মাস আগেই কিন্তু লোকসভা নির্বাচন হলো। প্রোটেম স্পিকার হিসেবে কে শপথ নিয়েছেন? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন জেনারেল নলেজের পার্সপেক্টিভ থেকে। আমরা জানি স্পিকার হিসাবে শপথ নিয়েছেন ওম বিড়লা, কিন্তু প্রোটেম স্পিকার কে ছিলেন? প্রোটেম স্পিকার কি হয় না, প্রোটেম স্পিকার যেরকম নামের মধ্যেই দেখতে পাচ্ছেন, প্রোটেম অর টেম্পোরারি স্পিকার, মানে যিনি পার্মানেন্ট স্পিকার ইলেক্টেড হওয়ার আগেই, ইলেকশনসের পরেই যে প্রথম সিটিং হয়, ফার্স্ট সিটিং যেটা হয় অ্যাসেম্বলি, সেখানে যিনি পার্মানেন্ট স্পিকার নির্বাচিত হওয়ার আগে টেম্পোরারি কিছুটা সময়ের জন্য যিনি লোকসভার কাজগুলো পরিচালনা করেন, তাকে বলা হয় প্রোটেম স্পিকার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অপশন বি, ভার্তুহারি মাতব। ঠিক আছে, ইনি একজন বিজেপির মেম্বার, বিজেপির সদস্য আছেন। আর প্রোটেম স্পিকারকে কে অ্যাপয়েন্ট করে আর ওথ নেয় বা শপথ গ্রহণ কে করান না, প্রেসিডেন্ট নিজেই। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ওথ টেকিং দুটোই কিন্তু প্রেসিডেন্ট নিজেই করেন। আরও একটা জিনিস যেটা জেনে রাখতে হবে বা মনে রাখতে হবে, প্রোটেম স্পিকারের যে প্রভিশন সেটা কোন আর্টিকেলে আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে প্রোটেম স্পিকারের এই প্রভিশনটা আছে? আর্টিকেল 94। ঠিক আছে, টেম্পোরারি স্পিকার বা প্রোটেম স্পিকার। আর পার্মানেন্ট স্পিকার তো জানেন আপনার, আমাদের এখন লোকসভার স্পিকার আছেন ওম বিড়লা, যিনি রাজস্থান লেজিসলেটিভ অ্যাসেম্বলিরও মেম্বার ছিলেন।
পরের প্রশ্ন দেখে নিচ্ছি, হুইচ স্টেট হ্যাজ লঞ্চ দ্য উইডো রিম্যারেজ প্রোগ্রাম স্কিম? বিধবা পুনর্বিবাহ কর্মসূচি কোন রাজ্য চালু করেছে? ওডিশা, বিহার, ঝাড়খণ্ড না আসাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঝাড়খণ্ড। এই উইডো রিম্যারেজ প্রোগ্রামটা ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার ছিলেন চম্পাই সোরেন। চিফ মিনিস্টার চম্পাই সোরেন তিনি কিন্তু এই প্রোগ্রামটা লঞ্চ করেন। আর অ্যাকর্ডিং টু দিস প্রোগ্রাম, যদি কোনো বিধবা মহিলা তার স্বামী মারা যাওয়ার 1 বছরের মধ্যে পুনর্বিবাহ করতে রাজি হন বা করতে চান, তাহলে প্রপার ডকুমেন্টস দেখালে তিনি 2 লাখ টাকা অবধি, মানে সরকারের তরফ থেকে তাকে 2 লাখ টাকা অবধি অনুদান কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এইরকম একটা স্কিম চম্পাই সোরেন চালু করেছে। আচ্ছা, আর কারেন্ট সিএম কে আছে ঝাড়খণ্ডের? ঝাড়খণ্ডের কারেন্ট সিএম, মানে লোকসভা ইলেকশনসের পরে আর কি, কারেন্ট সিএম আছেন কিন্তু হেমন্ত সোরেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দি নিউ অ্যাওয়ার্ড ইনস্টিটিউটেড টু অনার সায়েন্টিস্টস ইন ইন্ডিয়া? ভারতে বিজ্ঞানীদের সম্মান জানাতে নতুন কোন পুরস্কারগুলো চালু করা হয়েছে? পুরস্কারগুলো বললাম এই কারণেই, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার। ঠিক আছে, এই রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার কিন্তু টোটাল 13টা ডোমেনে দেওয়া হয়, মানে টোটাল 13টা এরিয়াতে দেওয়া হয়, কিন্তু 4টে ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, 4 ক্যাটাগরিজ হয় এটার রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের। ক্যাটাগরিগুলো কি, আমরা জাস্ট 4টে ক্যাটাগরির নাম একটু জেনে রাখবো। প্রথম হচ্ছে বিজ্ঞান রত্ন। প্রথম হচ্ছে বিজ্ঞান রত্ন, মানে যারা বহু বছর ধরে বিজ্ঞান জগতের সাথে যুক্ত আছেন, খুব ইম্পর্টেন্ট কিছু কন্ট্রিবিউশনস করেছেন, তাদের জন্য বিজ্ঞান রত্ন। এরপর থাকছে বিজ্ঞান শ্রী। ঠিক আছে, বিজ্ঞান শ্রী। পরেরটা থাকছে বিজ্ঞান যুবা, মানে যারা ইয়াং সায়েন্টিস্ট আছেন তাদের জন্য। আর লাস্ট হচ্ছে বিজ্ঞান টিম, যারা টিমে কোনো কন্ট্রিবিউশনস করছেন বা কোনো সায়েন্টিফিক প্রজেক্ট এর ওপর কাজ করছেন তাদের জন্য। ঠিক আছে, তাহলে বিজ্ঞান রত্ন, বিজ্ঞান শ্রী, বিজ্ঞান যুবা আর বিজ্ঞান টিম, এই 4টে ক্যাটাগরিতে দেওয়া হয়, কিন্তু 13টি ডোমেন, মানে 13টি ডিসিপ্লিন বা এরিয়ার ওপরে কিন্তু দেওয়া হয় রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার। নতুন এই পুরস্কারটা শুরু করা হয়েছে। আচ্ছা, এর সাথে লিঙ্কড আরেকটা প্রশ্ন আমরা দেখে নেব আগে, সেটা হলো 9 নম্বর প্রশ্নটা। এটা কিন্তু রিসেন্টলি কয়েকটা কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়েছে, যেগুলো স্টেট লেভেলের। মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসেন্টলি অ্যানাউন্সড আ নিউ সেট অফ ন্যাশনাল অ্যাওয়ার্ডস ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন নোন অ্যাজ রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার। আমরা সেরকমই পড়লাম জিনিসটা। ফর উইচ দ্য অ্যাওয়ার্ড সেরিমনি ফর অল ক্যাটাগরিজ, 4টে ক্যাটাগরি আমরা পড়লাম, অফ অ্যাওয়ার্ডস উইল বি হেল্ড এভরি ইয়ার অন। বলা হচ্ছে এই যে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হবে সেগুলো কবে দেওয়া হবে, এটা মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যানাউন্স করেছে। কোন ডেটে দেওয়া হবে? অপশানসগুলো দেখে নিই। 20th February ন্যাশনাল সায়েন্স ডে, 23rd August ন্যাশনাল স্পেস ডে, 11th May ন্যাশনাল টেকনোলজি ডে, না নান অফ দি অ্যাবাভ? এই যে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের যে ক্যাটাগরি, সমস্ত যে পুরস্কারের কথা বলা হলো, সেগুলো কবে দেওয়া হবে, মিনিস্ট্রি কবে ঠিক করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 23rd August ন্যাশনাল স্পেস ডে। ন্যাশনাল স্পেস ডে আমরা কী উপলক্ষে সেলিব্রেট করি না, চন্দ্রায়নের যে চাঁদের যে সাউথ পোলে ল্যান্ডিং, দক্ষিণ মেরু, চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডিং ডেট ছিল 23rd August 2023, তাই তো? সেই উপলক্ষে এটাকে ন্যাশনাল স্পেস ডে হিসেবে রেকগনাইজ করা হবে এবং সেই দিনই এই পুরস্কারগুলো দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা 8 নম্বর প্রশ্নটা দেখে নেব। হুইচ ফর্মার অফিসার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সিইও অফ নীতি আয়োগ? নীতি আয়োগের নিউ সিইও কে আছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, BVR সুব্রমণিয়াম। মনে থাকবে আশা করি, BVR সুব্রমণিয়াম নীতি আয়োগের কারেন্ট সিইও। পরের প্রশ্ন দেখছি, 10 নম্বর প্রশ্ন। Which country in the world became the first to enshrine right to abortion in its constitution? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এটা গত মাসে হয়ে যাওয়া বিহার পাবলিক সার্ভিস কমিশন থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্রান্স। বিশ্বের কোন দেশ তার সংবিধানে গর্ভপাতকে একটি অধিকার হিসেবে প্রথম স্থান দিল, সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্রান্স। পরের প্রশ্ন,
Which city was recently declared as the tourism capital of the country by the government of Nepal? অর্থাৎ জিজ্ঞেস করা হচ্ছে যে পর্যটন রাজধানী বা ট্যুরিজম ক্যাপিটাল অফ নেপাল হিসেবে কোন শহরকে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পোখরা। ঠিক আছে, পোখরা তাহলে এখন নেপালের নিউ ট্যুরিজম ক্যাপিটাল। পরের প্রশ্ন, where is the UN climate change conference 2024 scheduled to be held in November 2024? নভেম্বর 2024 ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হবে, সেটা কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন সি, বাকু ইন আজারবাইজান। ঠিক আছে, আজারবাইজানের বাকুতে এটা হবে। এটাকে কিন্তু COP29ও বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আরও একটা জিনিস এখানে বলে রাখি, এই COP29 কিন্তু UNFCCর একটা পার্ট, UNFCCC যেটা, সেটার একটা পার্ট। UNFCCটা কী জিনিস না, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক ফর কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট রিলেটেড প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং যেহেতু আপনাদের, আমার অন্তত মনে হয় যে একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। এই যে আমরা কনস্ট্যান্টলি শুনি COP27, COP29 এগুলো কী জিনিস, বা UNFCCC কী জিনিস, CCD কী জিনিস, বিভিন্ন যে ক্লাইমেট প্রোটোকলগুলো হয়, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল, এগুলো কী হয়, এইগুলো নিয়ে ডিটেল একটা ছোট্ট করে ক্লাস, জাস্ট কনভেনশনসগুলো ডিসকাস করা হবে আর কনসেপ্টগুলো আপনাদের দেওয়া হবে। আমি সেটা একটা করিয়ে দেবো যাতে এই এরিয়াটা আপনাদের রেডি হয়ে যায়, কারণ এটা একটা খুব ইম্পর্ট্যান্ট এরিয়া। ক্লাইমেট কনভেনশনস থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, কপ হলো কনফারেন্স অফ পার্টিজ। ঠিক আছে, মৌ যেমন মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কপ হলো কনফারেন্স অফ পার্টিজ। আর এই যে আমরা G7, G20 এগুলো শুনি, এটা হচ্ছে গ্রুপ অফ 7 কান্ট্রিজ, গ্রুপ অফ 20 কান্ট্রিজ। আমি এগুলো সমস্ত একটা আলাদা ক্লাসেতে ভালো করে আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। পরের প্রশ্ন দেখছি, which personality has recently won the Roma Rolla book prize? ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছিল? আমরা আগের দিন একটা প্রশ্নে করেছিলাম, জেনি আর্পেনব্যাক। এটা সেই রকমই একটা সাহিত্য জগতের আরও একটা পুরস্কার, রোমা রলা বুক প্রাইজ। উইচ পার্সোনালিটিটা মনে রাখা কেন এই ক্ষেত্রে জরুরি, কারণ ইনি একজন বাঙালি। ঠিক আছে, সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পঙ্কজ কুমার চ্যাটার্জি। ঠিক আছে, একটু ডিটেলে বলে দিই দুটো লাইন, তাহলে আরও বেটার মনে থাকবে। পঙ্কজ কুমার চ্যাটার্জি স্ট্যালিনের ডিভান, বইটার নাম হলো স্ট্যালিনের ডিভান। একটা রাশিয়ান পার্সোনালিটি ফেমাস, আমরা খুব জানি, জোসেফ স্ট্যালিন, তাই তো? জোসেফ স্ট্যালিন, তার উপরেই একটা ফিকশনাল ওয়ার্ক আর কি, একটা নভেল, স্ট্যালিনের ডিভান। ডিভান কী জিনিস? ডিভান হলো খাট। তো লিটারাল ট্রান্সলেশনটা হচ্ছে স্ট্যালিনস কাউচ। ফ্রেঞ্চ একটা নভেল আছে যেটার নাম হলো স্ট্যালিনস কাউচ, সেইটার যে বাংলা ট্রান্সলেশনটা স্ট্যালিনের ডিভান, এটা করেছেন পঙ্কজ কুমার চ্যাটার্জি, এবং সেই জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছেন, রোমা রলা বুক প্রাইজ। রোমা রলা একজন ফেমাস ফ্রেঞ্চ অথর ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন, হু ইজ দি কারেন্ট ডিরেক্টর জেনারেল অফ হু? ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কারেন্ট ডিরেক্টর জেনারেল কে? সহজ প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, টেড্রোস ঘেব্রেইয়েসুস। তাই তো, আমরা কোভিডের সময় ওনার বেশ কিছু ক্লিপিংস দেখছিলাম, ইন্টারভিউয়ের ক্লিপিংস বা প্রেস মিটের ক্লিপিংসগুলো। পরের প্রশ্ন, ইন্ডিয়া হ্যাজ সাইন্ড আ MoU উইথ উইচ কান্ট্রি টু ইন্ট্রোডিউস 12 চিতাজ অ্যানুয়ালি? ভারত বছরে 12টি চিতা নিয়ে আসার, চালু করার ঠিক হবে না কথাটা, নিয়ে আসার জন্য কোন দেশের সাথে একটি MoU স্বাক্ষর করেছে? এখানে প্রশ্নটা একটু বুঝিয়ে দিই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সাউথ আফ্রিকা। ঠিক আছে, আচ্ছা গত বছর যেটা আমরা দেখেছিলাম যে অনেক চিতা নিয়ে আসা হচ্ছিল সাউথ আফ্রিকা থেকে, এবং সেগুলো এনে কোথায় রাখা হচ্ছিল না এমপির কুনো ন্যাশনাল পার্কে, তাই তো? এমপির কুনো ন্যাশনাল পার্কে রাখা হচ্ছিল, এবং বেশ কিছু চিতা মারাও যাচ্ছিল, বা চিতার বাচ্চাগুলো। তো এখানে বলে রাখি, দুটো দেশ থেকে কিন্তু আনা হয়েছে, নামিবিয়া থেকেও আনা হয়েছে, সাউথ আফ্রিকা থেকেও আনা হয়েছে। 12টি চিতা আনা হয়েছে সাউথ আফ্রিকা থেকে, নামিবিয়া থেকে আনা হয়েছে 8টা চিতা। ঠিক আছে, অর্থাৎ মোট 20টা চিতা আনা হয়েছে। তাহলে কোন দেশের সাথে 12টি চিতা আনার সংকল্পটা করা হয়েছে? সেটা হলো সাউথ আফ্রিকার সাথে। আর নামিবিয়া থেকে 8টা চিতা আনা হয়েছে।
আরও একটা জিনিস যেটা আপনাদের এখানে বলতে হবে সেটা হলো যে এই চিতাগুলো কেন এরকম আনা হচ্ছে। এইটা হচ্ছে IBCA, হয়তো আপনারা অলরেডি শুনেছেন, বা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স যে প্রকল্পটা বা যে প্রজেক্টটা, সেইটার পার্ট হিসেবে, সেইটার অংশ হিসেবে কিন্তু এই সাউথ আফ্রিকা থেকে আর নামিবিয়া দেশটা থেকে চিতাটিটা আনা হচ্ছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। এখান থেকে মানে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, আরও একটা দুটো ফ্যাক্ট একটু বলে দিই। এটার হেডকোয়ার্টার্স কিন্তু ইন্ডিয়ায়, মানে আমাদের দেশেই। ঠিক আছে, কোন মিনিস্ট্রির আন্ডারে আছে না ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্ট্রির আন্ডারে এই প্রকল্পটি শুরু করা হয়েছে। ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্ট্রির আন্ডারে প্রকল্পটি শুরু করা হয়েছে। আর 7টি মেজর বিগ ক্যাট, 7 বিগ ক্যাটস, বিগ ক্যাটস মানে হচ্ছে লায়ন, চিতা প্রভৃতি ওই ধরনের পশুদেরকে আর কি, 7 বিগ ক্যাটস, তাদের কনজারভেশনের জন্য এই প্রকল্পটি শুরু করা হয়েছে। 7 বিগ ক্যাটস কী কী আছে মেজর, জাস্ট নামগুলো একবার বলে দিচ্ছি: টাইগার, লায়ন, লেপার্ড, স্নো লেপার্ড, পিউমা, জাগুয়ার আর চিতা। ঠিক আছে, এইগুলো সংরক্ষণের জন্য বা কনজারভেশনের জন্য বিভিন্ন দেশের সাথে এই চুক্তিটা করা হচ্ছে, মানে মৌগুলো করা হচ্ছে। কি বললাম তাহলে, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের এটা এক অংশ, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স প্রজেক্টের, এবং এটার হেডকোয়ার্টার্স ইন্ডিয়া। কোন মিনিস্ট্রির আন্ডারে না ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্ট্রির আন্ডারে। আর 7 বিগ ক্যাটস নামগুলো তো বলে দিলাম। আপনাদের যদি আরেকটু ইন্টারেস্ট থাকে একটু গুগল করে দেখে নিতে পারেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, who has been recently appointed as the first woman chairperson and the chief executive officer of the railway board? সম্প্রতিকালে বেশ কিছু ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ফার্স্ট উমেন চেয়ারপারসন এই ভদ্রমহিলাকে কিন্তু মাঝে মাঝেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন ক্লিপিংসে, যে প্রেস মিটগুলো হয় সেগুলোর ক্লিপিংসে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আছে, ফার্স্ট উমেন চেয়ারপারসন যেহেতু, চিফ এক্সিকিউটিভ অফিসার কে হয়েছেন না জয়া সিনহা ভার্মা, তাই তো? অপশন এ হয়ে যাচ্ছে আনসার। মাধবী পুরী বুচ আমরা কিন্তু আগের দিনই পড়লাম, ইনি এখন সেবির চেয়ারপারসন আছেন, তাই তো? নেক্সট প্রশ্ন দেখছি, which among the following is the first Indian solar city to have been inaugurated in September 2023? দেখুন, পরীক্ষা 2024-এ হচ্ছে ঠিক কথাই, কিন্তু 2023-এরও কিন্তু বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে রূপে দিয়ে দিতেই পারে, তখন কিছু করার থাকবে না। অবশ্যই সবটা পড়া সম্ভব নয়, প্রচুর ইনফরমেশন, এরকম স্ট্রে ইনফরমেশন অনেক কিছুই থাকে, কিন্তু আমরা চেষ্টা করবো যে কটা ইম্পর্ট্যান্ট করিয়ে দেওয়া যায় আপনাদের। উত্তর হয়ে যাবে অপশন ডি, সাঁচি, মধ্যপ্রদেশ। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান সোলার সিটি, প্রথম ভারতীয় সোলার সিটি কে উদ্বোধন করেন না মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান। এটার উদ্বোধন করেন সেপ্টেম্বর 2023-এর। কোন ডিস্ট্রিক্টে আছে সাঁচিনগর না রাইজেন ডিস্ট্রিক্ট। ঠিক আছে, রাইজেন ডিস্ট্রিক্ট। নেক্সট প্রশ্ন দেখছি, which sport is being introduced in the 2024 খেলো ইন্ডিয়া ইউথ গেমস ফর দ্য ফার্স্ট টাইম? 2024 খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কোন খেলাটি প্রথমবারের মতন চালু করা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন এ, স্কোয়াশ। ঠিক আছে, আচ্ছা, স্কোয়াশ কুইন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? স্কোয়াশ কুইন অফ ইন্ডিয়া বলা হয় দীপিকা পাল্লিকলকে, দীপিকা পাল্লিকল। ঠিক আছে, এছাড়াও ইম্পর্টেন্ট প্লেয়ার্স কে কে আছে স্কোয়াশ প্লেয়ার্স? জ্যোৎস্না চিনাপ্পা, জ্যোৎস্না চিনাপ্পা আর সৌরভ ঘোষাল, এই নামটাও ইম্পর্টেন্ট। কোন খেলার সাথে যুক্ত এই পার্সোনালিটি এরকমভাবেও আসতে পারে, সৌরভ ঘোষাল। ঠিক আছে, ইনিও কিন্তু একজন ফেমাস ইন্ডিয়ান স্কোয়াশ প্লেয়ার। পরের প্রশ্ন দেখছি, হু ইজ দি অথর অফ দ্য বুক দি আইডিয়া অফ ডেমোক্রেসি? ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সঠিক উত্তর হবে অপশন বি, স্যাম পিত্রোদা। আইডিয়া অফ ডেমোক্রেসি বইটা লিখেছেন স্যাম পিত্রোদা। নেক্সট আর আজকের লাস্ট প্রশ্ন, হু ইনগ্রেটেড ইন্ডিয়াজ ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস ইন কলকাতা? কলকাতায় বিখ্যাত আমাদের আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস, গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে, এতদিনে সবাই হয়তো শুনে নিয়েছেন। কে ইনগ্রেট করেছিলেন এটা, কে উদ্বোধন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি। আচ্ছা, ডেটটা মনে রাখতে হবে, কবে উদ্বোধন করেছিলেন না 6 মার্চ 2024। ঠিক আছে, এই বছরেরই 6 মার্চে এটা উদ্বোধন করা হয়। কোন নদীর মানে কোন নদীর তলা দিয়ে যাচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো? কোন নদীর তলা দিয়ে যাচ্ছে না হুগলি নদীর তলা দিয়ে যাচ্ছে। আর কোথা থেকে কোথায় কানেক্ট করছে? ওয়েস্ট বেঙ্গলের টুইন সিটিজ বলা হয় যেটাকে, হাওড়া আর সল্ট লেক। টুইন সিটিজ হাওড়া
টু সল্ট লেক এটা কানেক্ট করছে। ঠিক আছে, জাস্ট কয়েকটা বেসিক ফ্যাক্ট একটু জেনে রাখা এটার ব্যাপারে। টোটাল টানেল লেন্থ, মানে এই যে আন্ডার ওয়াটার মেট্রো যাচ্ছে, টোটাল টানেলের লেন্থটা কত? টানেল লেন্থ কত আছে? টানেল লেন্থ আছে 48 কিলোমিটার। ঠিক আছে, টোটাল টানেল লেন্থ আছে 48 কিলোমিটার, কিন্তু নদীটা কতটা ক্রস করছে, মানে নদীর লেন্থ কতটা ক্রস করবে না 520 মিটার। 520 মিটার 45 সেকেন্ডসে ক্রস করছে আন্ডার ওয়াটার মেট্রো, অর্থাৎ সুপার ফাস্ট, একদম সুপার ফাস্ট গতিতে। আর অলমোস্ট যদি ডেপথ একটা মোটামুটি মানে সব থেকে ডেপথ যে জায়গাটা আছে সেটা হলো 33 মিটার। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো হুগলি নদীর নিচ দিয়ে যাচ্ছে এবং ইনগ্রেশন ডেট 6 মার্চ 2024, হাওড়া টু সল্ট লেক কানেক্ট করছে। আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাইন্ডলি যদি সম্ভব হয়, যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, যদি আপনাদের না দেখা থাকে তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।